লাজুর স্বপ্ন ভাঙার মাশুল সুদেবকে কিভাবে দিতে হবে? অনুভব কি পারবে সব ঠিক করতে? জানতে হলে দেখতে হবে আজকের পর্ব। লাজুর সাথে অন্যায় করার শাস্তি সুদেবকে দেবে অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুর তো ধুমজ্বর। জ্বরে কোনোভাবেই আর উঠতে পারছে না লাজু, কিন্তু বারবার করে একটা কথাই ডাক্তারবাবুকে বলতে থাকে, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে আমি কাল সকালে উঠে দাঁড়াতে পারি। আমার যে কাল পরীক্ষা, এই পরীক্ষাটা আমার স্বপ্ন, আমার বাঁচার লড়াই। লাজুর চোখে জল আর আকুতি দেখে ডাক্তারবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, ইম্পসিবল লাজু, তুমিও তো একজন হবু ডাক্তার, তুমি নিজের শরীরের অবস্থা বুঝতে পারছো না? তোমার ফুসফুসে ইনফেকশন দানা বাঁধছে, তোমাকে অন্তত 7 দিন কড়া বেড রেস্টে থাকতে হবে। অবস্থা খুব একটা ভালো না, মনে তো হচ্ছে 7 দিনের আগে এই দুর্বলতা কাটবে না। তবুও জ্বরটা কমানোর জন্য আমি কিছু কড়া ডোজের ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু আসল কারণ জানার জন্য কালই একটা রক্ত পরীক্ষা করতে হবে। পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি কমলা তখন মুখ বেঁকিয়ে বলে, ডাক্তারবাবু, আবার রক্ত পরীক্ষা করবার কি আছে? একগাদা টাকা খরচ, আপনি নাড়ি টিপে বলতে পারছেন না কি হয়েছে? অত ঢং কিসের? ঠিক সেই মুহূর্তেই ডাক্তারবাবু ধমক দিয়ে বলেন, ডাক্তারটা কে, আপনি না আমি? দেখুন, যেটা বলেছি সেটা করাবেন, মানুষের জীবনের দাম অনেক বেশি। কমলা তখন মিনমিন করে বলে, আসলে ওর স্বামী তো ওইটুকু পয়সা ইনকাম করে, সেতে কি করে যে সবটা চলে সে শুধুমাত্র আমিই জানি ডাক্তারবাবু। ডাক্তারবাবু হঠাৎ লাজুর কপালে একটা কালশিটে দাগ দেখে থমকে যান। আচ্ছা, ওর কপালের এই কালশিটে দাগটা কিসের? প্রশ্নটা শুনেই ঘরের সবাই ভয়ে হিমশৈল হয়ে যায়। কমলা থতমত খেয়ে বলে, ও কিছু না ডাক্তারবাবু, ওই মাথা ঘুরে পড়ে টড়ে গেছে তো সেই জন্য। ডাক্তারবাবু সন্দিহান চোখে তাকিয়ে বলেন, না, এই খাটের কোনায় লাগলে এমন দাগ পড়ে না, এটা অন্য কিছুর আঘাত। ওষুধগুলো ঠিক সময় খাওয়াবেন, না হলে এই অবহেলার জন্য আপনাদের বড় শাস্তি পেতে হবে। ডাক্তার চলে যেতেই কমলা গর্জে ওঠে, এই আপদ মেয়ের জন্য যে আর কত আমাকে জ্বলতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কুসুমের ধামাধরা যত সব। লাজু তখন জ্বরের ঘোরে কাঁপছে আর ভাবছে, হে ভগবান, আমি কি আদেও পরীক্ষা দিতে যেতে পারবো? অনুভব কি আমার পথ চেয়ে বসে থাকবে? কিন্তু ওষুধের কড়া ডোজে লাজু গভীর ঘুমে তলিয়ে যায়। এদিকে সকাল হতেই অনুভবের চোখে ঘুম নেই। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই বলে, আজ লাজুর পরীক্ষা, আমি জানি ও আসবেই। কতদিন ওর ওই মুখটা দেখিনি, মনের ভেতরটা আজ কেন জানি ভীষণ ছটফাট করছে। লাজু, আজ আমি তোমাকে এক পলক দেখার জন্য কলেজের গেটে অপেক্ষা করব। সকাল হতেই লাজু টলতে টলতে ওঠার চেষ্টা করে। তখনই তার বড় জা এসে বাধা দেয়, এই কি ছোট বউ, তুমি আবার উঠলে কেন? আরে বাবা, তোমার শরীরের অবস্থা তো দেখছো, এখন বিশ্রাম নাও। লাজু ফ্যাকাশে মুখে বলে, দিদি, আমাকে যেতেই হবে, এই পরীক্ষা না দিলে আমার একটা বছর নষ্ট হয়ে যাবে, আমি হার মানতে পারবো না। কিন্তু বড় জা তাকে জোর করে শুইয়ে দেয়। লাজু মরিয়া হয়ে চুপি চুপি কলেজ অফিসে ফোন করে। কাঁপা গলায় বলে, হ্যালো, আমি লাজবন্তী বলছি, আমি প্রিন্সিপাল ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই। ওপাশ থেকে স্টাফ রুক্ষ স্বরে বলে, সম্ভব নয়, নিয়ম মেনে চলুন, অসুস্থ হলে মেডিকেল সার্টিফিকেট নিয়ে কাউকে পাঠান। লাজু অসহায় হয়ে সুদেবকে ডাকে, ওগো শুনছ, আমার শরীরটা খুব খারাপ, তুমি কি আমার হয়ে কলেজে গিয়ে এই মেডিকেল কাগজটা জমা দিয়ে আসবে? না হলে আমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। সুদেব দাঁত খিচিয়ে ওঠে, তোর কি মনে হয় আমি তোর কেনা চাকর? তোর যখন যা ইচ্ছা বলবি আর আমি ল্যাজ নাড়িয়ে সেটা করে দেব? আমি এখন দোকানে যাব। অসুস্থ হয়েছিস, মরার মতো শুয়ে থাক, আমাকে দিয়ে খাটাখাটনির কথা একদম বলিস না, নিজেরটা নিজে বুঝে নে। সুদেবের এই অমানুষিক আচরণে লাজুর চোখের জল বালিশ ভেজায়। সে শেষ চেষ্টা হিসেবে খিটকেলকে ফোন করতে যায়, কিন্তু দেখে খিটকেল অলরেডি তার নম্বর ব্লক করে রেখেছে। লাজুর কল অনুভবের কাছে পৌঁছয় না। কলেজের গেটে অনুভব চাতক পাখির মতো চেয়ে আছে। ঘড়ির কাঁটা পেরিয়ে যাচ্ছে, কিন্তু লাজুর দেখা নেই। অনুভব ভাবছে, তবে কি লাজু অন্য গেট দিয়ে ঢুকে পড়ল, নাকি ও অসুস্থ? এদিকে বাড়িতে লাজু জ্বরে জ্ঞান হারানোর মতো অবস্থা। সে ডুকরে কেঁদে ওঠে, সব শেষ হয়ে গেল, আমার এতদিনের পরিশ্রম আজ ধুলোয় মিশে গেল। সময় শেষ হয়ে যায়, পরীক্ষা শুরু হয়ে শেষও হয়ে যায়। অনুভব অস্থির হয়ে প্রিন্সিপাল ম্যাডামের ঘরে ঢোকে। ম্যাডাম বিরক্তির সাথে বলেন, আপনার স্টুডেন্টের খবর নেওয়ার দায়িত্ব আপনার ছিল অনুভববাবু, লাজবন্তী আজ আসেনি, এটা ওর কেরিয়ারের জন্য খুব বড় ধাক্কা। অনুভব নিজের অপরাধ বোধে দগ্ধ হয়ে বলে, আসলে আমি বুঝতে পারিনি যে এমন কিছু হতে পারে, ভুলটা আমারই, আমি কেন আগে খবর নিলাম না? ম্যাডাম চলে যেতেই অনুভব রাগে কাঁপতে থাকে। লাজু কি তবে ইচ্ছে করে আসেনি? না, ও তো এমন নয়, নিশ্চয়ই ওই সুদেব আর ওর বাড়ির লোক ওকে আটকে রেখেছে।
যদি এমনটা হয়ে থাকে তাহলে সুদেবের অবস্থা আমি এমন খারাপ করব যে ও কল্পনাও করতে পারবে না। ওদিকে লাজু দুর্বল শরীরে ঠাম্মিকে ফোন করে। ঠাম্মি আদুরে গলায় বলে, কিরে লাজু, পরীক্ষা কেমন হলো? আজ তো আমাদের বাড়ি আসার কথা ছিল। লাজু নিজের কান্না চেপে বলে, ঠাম্মি, আমি আর ওই বাড়িতে ফিরব কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি ভালো নেই ঠাম্মি। ঠাম্মি বুঝতে পারে লাজুর গলায় লোকানো গভীর ক্ষত। অনুভব তখন ঝড়ের গতিতে লাজুদের বাড়ির দিকে রওনা দেয়। তার চোখে তখন প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে অন্যায় সুদেব আর তার পরিবার লাজুর সাথে করেছে, তার তিল তিল হিসেব সে আজ নেবেই। লাজুর স্বপ্নের অপমৃত্যু যারা ঘটিয়েছে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ কাল বৈশাখী। অনুভবের এই রুদ্রমূর্তি সুদেব সামলাতে পারবে তো, নাকি ধ্বংস হয়ে যাবে সাজানো সব মিথ্যে অভিনয়? অনুভব আজ ঠিক করেছে যে অন্যায় করেছে তাকে চরম শাস্তি দিয়েই সে ছাড়বে। অনুভবের গাড়িটা যখন লাজুদের বাড়ির সামনে এসে থামল, তখন চারদিক নিস্তব্ধ। কিন্তু অনুভবের বুকের ভেতরটা তখন ধিকি ধিকি জ্বলছে। সে সোজা বাড়ির ভেতর ঢুকে পড়ে আর চিৎকার করে ডাকতে থাকে, সুদেব, কোথায় তুমি? বেরিয়ে এসো বলছি। অনুভবের গলার আওয়াজে চমকে গিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সুদেব আর কমলা। সুদেব তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আরে অনুভব বাবু যে, হঠাৎ মাঝরাতে আমাদের গরিবের কুটিরে? তা লাজুকে দেখতে এসেছেন বুঝি? ও তো মরার মতো পড়ে আছে ঘরে। অনুভব সুদেবের কলার চেপে ধরে দেওয়ালে ঠেস দিয়ে ধরে। ওর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। অনুভব গর্জে ওঠে, মরার মতো পড়ে আছে মানে? তুমি জানো আজ লাজুর কেরিয়ারের কতটা বড় ক্ষতি করেছ? ও পরীক্ষা দিতে যেতে পারেনি তোমার মতো একটা অমানুষের জন্য। কমলা পাশ থেকে চেঁচিয়ে ওঠে, আরে ছাড়ুন ছাড়ুন, আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন কেন? ওই মেয়ে তো ঢং করে শুয়ে আছে, ওর আবার কিসের পরীক্ষা? অনুভব কমলার দিকে এক পলক তাকিয়ে এমন এক চাউনি দেয় যে কমলা ভয়ে কুঁকড়ে যায়। অনুভব সুদেবকে উদ্দেশ্য করে বলে, লাজুর কপালে ওই কালশিটে দাগটা কিসের সুদেব? ডাক্তার বলেছে ওটা কোনো আঘাতের চিহ্ন। তুমি ওকে গায়ে হাত তুলেছ তাই না? একটা হবু ডাক্তারকে তুমি ঘরে আটকে রেখে অত্যাচার করছো। সুদেব থতমত খেয়ে যায়, কিন্তু নিজের শয়তানি মেজাজ হারায় না। সে বলে, বউ আমার, যা খুশি করব, আপনি কে হে নাক গলাবার? ঠিক তখনই ঘরের ভেতর থেকে লাজুর গোঙানির শব্দ শোনা যায়। অনুভব আর এক মুহূর্ত দেরি না করে সুদেবকে ধাক্কা দিয়ে সরিয়ে লাজুর ঘরের দিকে ছুটে যায়। ঘরে ঢুকে দেখে লাজুর জ্বরের ঘরে কাঁপছে আর বিড়বিড় করে বলছে, অনুভব, আমাকে বাঁচাও, আমি পরীক্ষা দিতে যেতে চাই, ওরা আমাকে যেতে দিল না। লাজুর এই অসহায় অবস্থা দেখে অনুভবের দু চোখ জলে ভরে যায়। সে লাজুর কপালে হাত দিয়ে দেখে আগুনের মতো পুড়ছে শরীর। অনুভব পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন লাগায়। সুদেব আর কমলা ভয় পেয়ে যায়। অনুভব বলে, সুদেব, আজ তোমার দিন শেষ। গৃহবধূ নির্যাতন, খুনের চেষ্টা আর পড়াশোনায় বাধা দেওয়ার অপরাধে আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। আর কমলা দেবী, আপনি যে প্রশ্রয় দিয়েছেন তার শাস্তিও আপনি পাবেন। সুদেব তখন ভয় পেয়ে অনুভবের পায়ে ধরতে যায়। অনুভব বাবু, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, পুলিশ ডাকবেন না প্লিজ। অনুভব ঘৃণায় পা সরিয়ে নিয়ে বলে, মাফ তো আদালত করবে, আমি আজই লাজুকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই নরকে ও আর এক মুহূর্তও থাকবে না। অনুভব লাজুকে পাঁজা কোলে করে তুলে নেয়। লাজু অধচেতন অবস্থায় অনুভবের শার্টটা খামচে ধরে। অনুভব ওর কানে কানে বলে, ভয় নেই লাজু, আমি এসে গেছি, তোমার আর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সুদেব আর কমলাকে পুলিশের হাতে সোপর্দ করে অনুভব লাজুকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। গাড়িতে যেতে যেতে অনুভব ভাবে লাজুর জীবনের এই অন্ধকার অধ্যায় সে আজ থেকে মুছে দেবে। সুদেবকে যে কঠিন শাস্তি সে দেবে তা সারা জীবন মনে রাখবে ওই পাষণ্ডটা। কিন্তু লাজু কি পারবে আবার সেই আগের মতো হাসতে? তার নষ্ট হয়ে যাওয়া পরীক্ষা আর ভাঙা মন কি জোড়া লাগবে? অনুভব প্রতিজ্ঞা করে লাজুর হবু ডাক্তার হওয়ার স্বপ্ন সে যেভাবেই হোক পূরণ করবেই। এখন দেখার বিষয়, সুদেবের এই শাস্তির পর লাজু আর অনুভবের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, আর লাজুর সেই না দেওয়া পরীক্ষারই বা কী হবে? জানতে হলে দেখতে থাকো আগামী পর্ব। সুদেব কি ঠিক করল? একজন স্বামীর কি তার স্ত্রীর অসুস্থতায় এভাবে মুখ ফিরিয়ে নেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।